জানিয়ে দেব সবশেষ আপডেট বিশ্ব সংবাদ। শুরুতেই থাকবে গাজা শিল্প অঞ্চল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল, সর্বত্রই শুধু লাশ আর লাশ। এদিকে হামাসের আহ্বান, যুদ্ধ পরবর্তী গাজায় স্বাধীন ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করতে হবে। জানিয়ে দিব ইউরোপকে সরাসরি হুমকি দিলেন সৌদি যুবরাজ। অন্যদিকে যুদ্ধকামী ন্যাটোর বিপজ্জনক নানা ষড়যন্ত্র, ন্যাটো শান্তি চায় না বলেছেন রবার্ট এফ কেনেডি। সবশেষ জানাবো ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে আগুন। শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। গাজার শিল্প অঞ্চল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল, সর্বত্র পড়ে আছে শুধু লাশ আর লাশ। ফিলিস্তিনের গাজা সিটির শিল্প অঞ্চল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। স্থল অভিযান শেষে ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে সরে গেলে সেখানকার অলিগলি এবং বিধ্বস্ত ভবনের নিচে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। সূত্র আল জাজিরা। গাজা সিটির শিল্প অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার পর সেখানকার হৃদয় বিদারক চিত্র প্রকাশ্যে এসেছে। গোটা এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। অলিগলি আর বিধ্বস্ত ভবনে বহু লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। গাজা নগরীর গোজাইয়া এবং তাল আল হাওয়া এলাকার রাস্তাঘাট ও বিধ্বস্ত ভবন থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 90টি লাশ। গাজা প্রশাসনের জরুরি পরিষেবা বিভাগ একথা জানিয়েছে। একই চিত্র গাজা নগরীর তাল আল হাওয়া এলাকারও। ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর সেখানকার রাস্তাঘাটে গলিত লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। সেখান থেকে 30টি লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের বেশিরভাগই নারী ও শিশুর বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। শুক্রবার উত্তর গাজায় অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা ফারেশ আফানেহ বলেন, তাল আল হাওয়া এলাকা থেকে আংশিক সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি বাহিনী। তিনি বলেন, লাশগুলো উদ্ধারে অ্যাম্বুলেন্স কর্মীরা আরও আগে ঘটনাস্থলে যেতে না পারায় সেগুলোতে পচন ধরেছে। ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ পড়ে আছে। সূত্র আল জাজিরা। যুদ্ধ পরবর্তী গাজায় স্বাধীন ফিলিস্তিনি সরকার প্রতিষ্ঠা করতে হবে হামাসের আহ্বান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হোসাম বাদরান বলেছেন, যুদ্ধ অবসানের পর গাজা এবং পশ্চিম তীরে নতুন এবং স্বাধীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হওয়া উচিত। এক বিবৃতিতে তিনি একথা বলেন। কাতার, মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যে পরোক্ষ আলোচনা চলছে সে ব্যাপারে কথা বলেন হামাস নেতা বাদরান। তিনি বলেন, মধ্যস্থতাকারী মাধ্যমে আমরা নির্দলীয় জাতীয় দল সরকার গঠনের প্রস্তাব দিয়েছি, যারা গাজা ও পশ্চিম তীরের দেখভাল করবে। যুদ্ধ পরবর্তী গাজায় প্রশাসন প্রতিষ্ঠা ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার এবং তা নিয়ে হামাস বিদেশি কোনো শক্তি বা গোষ্ঠীর সাথেই আলোচনা করবে না। হামাসের এই কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, একটি নির্দলীয় সরকারের প্রস্তাব মধ্যস্থতাকারীদের কাছে করা হয়েছিল। হোসাম বাদরানের মতে, যুদ্ধ উত্তর সরকার গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে একটি সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করবে। ইহুদিবাদী ইসরায়েল দাবি করছে মিশরের সাথে গাজার সীমান্তে ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ বজায় রাখবে। এরপর বাদরান এসব কথা বললেন। হামাস বারবার বলেছে, যুদ্ধ অবসানের পর ইসরায়েলি সেনাদেরকে গাজার সমস্ত এলাকা থেকে প্রত্যাহার করতে হবে। ইউরোপকে সরাসরি হুমকি দিলেন সৌদি যুবরাজ। আঞ্চলিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য পশ্চিমাদের সবচেয়ে বড় খুঁটি সৌদি আরব, কিন্তু যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার দৃশ্যপটে আসার পর থেকে পশ্চিমাদের সেই আস্থা নড়বড়ে হয়ে পড়েছে। রিয়াদকে এড়িয়ে মধ্যপ্রাচ্য খবরদারি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই বিকল্প কোনো শক্তির উত্থান হওয়ার আগ পর্যন্ত রিয়াদের বিকল্প নেই পশ্চিমাদের কাছে। পশ্চিমের কাছে সৌদির গুরুত্ব খুব ভালোভাবেই জানেন যুবরাজ মোহাম্মদ। তাই পশ্চিমাদের রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন তিনি। এবার ইউরোপের দেশগুলোকে সরাসরি হুমকি দিলেন সৌদি যুবরাজ। মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে সৌদি আরবের প্রকাশ্য দ্বন্দ্ব রয়েছে। এসব ইস্যু নিয়ে যেসব দেশ মাথা ঘামায় না, সেসব দেশের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে রিয়াদ। সৌদি আরবের এই বন্ধু তালিকায় এখন সবার উপরে যুক্তরাষ্ট্রের চিরবৈরী দেশ রাশিয়া। 2 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন
ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বই এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত। এরই ধারাবাহিকতায় একসময় পশ্চিমা ব্লকে থাকা অনেক দেশের মতো সৌদি আরবও হুমকি ছড়াচ্ছে রাশিয়ার পক্ষে। মস্কোর স্বার্থ রক্ষায় পশ্চিমাদের বিরুদ্ধে এবার সাফ কথা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। ইউক্রেন যুদ্ধে জের ধরে রাশিয়ার প্রায় 30,000 কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্তের হুমকি দেয় শিল্পোন্নত দেশগুলোর জোট G7। এরই পাল্টা জবাবে ইউরোপের দেশগুলোর ঋণ বিক্রির হুমকি দিয়েছেন যুবরাজ মোহাম্মদ, যা প্রচার করেছে সৌদি অর্থ মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি আরব আসলে সুনির্দিষ্টভাবে ফ্রান্সকে এই হুঁশিয়ারি দিয়েছে। কয়েক মাস ধরেই রিয়াদের মধ্যে এমন উদ্বেগ ছড়িয়েছে ক্রেমলিনের সম্পদ জব্দ করতে পারে পশ্চিমারা। গেল এপ্রিলে পলিটিকো জানায়, চীন ও ইন্দোনেশিয়ার সঙ্গে মিলে সৌদি আরব অনেকটা পরিসরে ইউরোপীয় ইউনিয়নকে বোঝানোর চেষ্টা করেছে যেন রাশিয়ার সম্পদ জব্দ না করা হয়। কিন্তু পশ্চিমাদের টলাতে না পেরে এবার চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে সৌদি। গেল জুনে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের সমন্বয়ে গঠিত G7 রাশিয়ার সম্পদ থেকে হওয়া লাভের টাকা থেকে ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ দেওয়ার ব্যাপারে একমত হয়। তবে পশ্চিমা দেশে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে প্রায় $322 বিলিয়ন সম্পদের পুরোপুরি জব্দের বিষয়ের মতো পদক্ষেপ থেকে বিরত থাকে গ্রুপ 7। সৌদি আরবের আশঙ্কা, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে রাশিয়ার উপরে এখন যে খড়গ নেমে আসছে, একদিন হয়তো পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও এমনটাই করবে পশ্চিমারা। আর তাই খুব দ্রুত বন্ধু হয়ে উঠছে যুবরাজ মোহাম্মদ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেল রপ্তানিতে নিজের ক্ষতির বিনিময়ে রাশিয়াকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন যুবরাজ মোহাম্মদ। একইভাবে সৌদি যুবরাজের কথায় ইয়েমেনের বিদ্রোহীদের অস্ত্র দেওয়া থেকে বিরত থেকেছেন পুতিন। যুদ্ধকামী ন্যাটোর বিপজ্জনক, নানা ষড়যন্ত্র, ন্যাটো শান্তি চায় না বলেছেন রবার্ট এফ কেনেডি। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি বলেছেন, উত্তর আটলান্টিক সামরিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মূল প্রধানের বিষয় হল যুদ্ধকামিতা, শান্তি রক্ষা নয়। সম্প্রতি ন্যাটো জোট গঠনের 75তম বার্ষিকী উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর শীর্ষ বৈঠকের আয়োজন করা হয়। ন্যাটো জোটের অপরাধী ও হস্তক্ষেপকারীর রেকর্ড দেখানো হয়েছে যুগ্নস্লাভিয়ায়, সার্বিয়ায়, লিবিয়ায়, আফগানিস্তানে এবং বর্তমানে ইউক্রেনে। এই জোট এখন পূর্ব দিকে এর উপস্থিতির বিস্তার ঘটাতে চায়। ওয়াশিংটনে এমন সময় ন্যাটোর শীর্ষ সম্মেলন ও বৈঠক হচ্ছে যখন জোটটি বেশ কিছু রাজনৈতিক ও সামরিক সংকটে জড়িয়ে রয়েছে। এইসব সংকটের মধ্যে রয়েছে ইউক্রেনের অব্যাহত যুদ্ধ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপে উগ্র ডানপন্থীদের উত্থান। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের মতে, ন্যাটোর সম্প্রসারণ ও অন্য দেশগুলোর জন্য এর খোলা দেওয়ার নীতি একটি সহজ ও সহজ সিদ্ধান্ত নয়, রাশিয়ার সঙ্গে সংঘাতের ভয় ও উদ্বেগের কারণে। ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন, এই যুদ্ধ কয়েক প্রজন্মের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা সংকট, আর এই যুদ্ধে রাশিয়ার বিজয় হবে সবচেয়ে বড় বিপদ ও ব্যয়। এছাড়াও ইউক্রেনের প্রতি ন্যাটোর সমর্থনের বিষয়টিও নানা ব্যয় ও বিপদের সঙ্গে যুক্ত হতে পারে। আর যুদ্ধের সময় কোনো নিরাপদ ও সুরক্ষিত পছন্দ বা বিকল্পগুলোই থাকে না। এদিকে ভিয়েনা আলোচনায় রাশিয়ার প্রধান আলোচক কনস্টান্তিন গ্যাব্রিলভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটোর সদস্যদের চলমান পদক্ষেপগুলো পরমাণু শক্তিধর পক্ষগুলোর মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়াবে। ন্যাটো জোট যে কোনো মূল্যে টিকে থাকার জন্য অন্যদের ওপরে অভিযোগ চাপিয়ে দিচ্ছে। ব্যাপারটি এত তীব্র হয়েছে যে ন্যাটোর মহাসচিব সম্প্রতি চীন সহ অন্য কয়েকটি দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ করছেন। সম্প্রতি ইরানও এই ধরনের অভিযোগে শিকার হয়েছে আরও একবার। ইরান এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে আসছে। ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে আগুন। ইউক্রেনীয় ড্রোন হামলার পর শনিবার রাশিয়ার রোস্তভ অঞ্চলে একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলুভেভ টেলিগ্রামে একথা বলেছেন। গোলুভেভ লিখেছেন, ড্রোন হামলার পর সিমলিয়ারস্কি জেলার একটি পেট্রোল শোধনাগারে আগুন লেগেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এলাকাটি যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে কয়েকশো কিলোমিটার দূরে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা বাহিনীর 4টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর 2টি রোস্তভ, একটি ইউক্রেন সংলগ্ন বেলগোরোড অঞ্চলে এবং আরেকটি আরও উত্তরে কুরস্কে।